ভালো লাগা গল্পের রেশ ছড়িয়ে দিতেই মেটামরফোসিসের এই অন্য আয়োজন। আজ আপনাকে শোনাব প্রাণেশ ভট্টাচার্যের মুন্নির বসন্ত। গল্পটি কোথাও আগে প্রকাশিত হয়নি। লেখকের জন্ম 1996 সালের 22শে জুলাই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার রঘুনাথপুর গ্রামে। বিদ্যাসাগর সান্ধ্য কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক। 9 নম্বর সাহিত্যপাড়া লেন নামক সাহিত্য পত্রিকাটি তিনি সম্পাদনা করেন। ইতিমধ্যে তার 4টি বই প্রকাশিত হয়েছে। গল্প পাঠের চিরঞ্জিত, অন্যান্য চরিত্রে সুশোভন, সৈকত, সুদীপ্তা ও রিয়া। গল্পের সূত্রধর সুশোভন, পরিচালনা ও পরিকল্পনায় প্রাণেশ ভট্টাচার্য, শব্দ প্রক্ষেপণ ও সম্পাদনায় ঋত্বিক। বাংলায় এখন ফাগুন মাস। শীত শেষ হয়ে বসন্ত এসে পড়ছে আস্তে আস্তে, সঙ্গে পলাশের কুঁড়ি। গ্রামের দিকে রাতে এখনও লেপ মুড়ি দিয়েই সবাই ঘুমোচ্ছে। ভোরবেলাগুলোয় আমাদের ঘিরে রাখছে কুয়াশা। পুরুলিয়ার এমনই গ্রামে মুন্নির বাস। গ্রামের নাম লক্ষ্মীপুর। পুরুলিয়ার পিছিয়ে থাকা একটি অঞ্চল। মূল স্রোতের অনেকেই জানে না এখানকার মানুষ কিভাবে থাকে, কী নিয়ে বাঁচে। স্কুলে মুন্নির নাম ময়না হেমব্রম। সকালে সে মা বাবার সাথে ঘুম থেকে ওঠে, শুকনো মুড়ি বাটিতে নিয়ে তাদের ঘরের ঘরে দাওয়ায় বসে খায়। তারপর জঙ্গল থেকে পাতা কুড়িয়ে ফিরে এসে পান্তা ভাত খেয়ে স্কুলে যায়। এটাই মুন্নির রোজকার রুটিন। হাসি মুখে যেসব ছেলেমেয়েরা এখানে স্কুলে যায় তাদের বেশিরভাগেরই পড়াশোনার চেয়ে মিড ডে মিল বেশি টানত। তবে এই বিষয়ে মুন্নি একটু আলাদা। সে পড়াশুনো ভালোবাসত। স্কুলের দিদিমণি, মাস্টারমশাইদের কাছে সে খুব স্নেহ ছিল। আজ বাইরে চাঁদটা গোল হয়ে উঠেছে। জানলার ফাঁক দিয়ে ভাঙা চাল বেয়ে ঠিকরে আসছে আলো। এখন মধ্যরাত। নিঝুম হয়ে আছে চারিদিক। ঝিঁঝিগুলো বিরামহীন ডেকে চলেছে। মুন্নিদের বাড়িতে শৌচাগার নেই, তাই এত রাতেও তাকে বাইরে যেতে হলো। বাবাকে ডাকতে সে বলল, মুন্নির মাই, যাবি তো তুই যা, আমি জাগন্ত আছি। কোনো কিছু নাই হবে কল। মুন্নির বাবা সনাতনের আলসেমি কাল হলো মুন্নির জীবনে। মোহায় মত্ত একদল যুবক মুখ চেপে তুলে নিয়ে গেল মুন্নিকে। তার ক্লান্ত বাবা ও ঘুমন্ত মা বুঝতেও পারল না। আধঘুমে জেগে থাকা সনাতন অনেকক্ষণ পর মুন্নিকে না আসতে দেখে বাইরে বেরিয়ে এসে ডাক দিল, মুন্নি, মুন্নিমাই, মুন্নিমাই। মুন্নির কোনো সাড়া পাওয়া গেল না। একরা শূন্যতার বুকে হারিয়ে গেল সনাতনের ডাক। আশপাশের ঘরগুলো থেকে সবাইকে ডেকে তুলল সনাতন ও মুন্নির মা চামেলি। সবাই মিলে প্রায় ঘন্টা দুই খোঁজাখুঁজির পর তারা যখন মুন্নিকে খুঁজে পেল, 12 বছরের ফুটফুটে মেয়েটার তখন জ্ঞান নেই। চোখ মুখ ফুলে উঠেছে, আর ছোট হয়ে যাওয়া ফ্রকটা রক্তে লাল। কান্নায় ভেঙে পড়ল সনাতন ও চামেলি। চোখে মুখে জল ছেটানোর পর উনি চোখ মেলে দেখল। তারপর ব্যথায় কুঁকিয়ে উঠল সে। আজ 2 দিন পর মুন্নির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে সে। গ্রামের মুরল্লিরা বিধান দিয়েছে, ই গ্রামে একটু লষ্ট মাইয়াকে না রাখতে পারবো। গ্রামে বেদম অসুবিধা হবে, গাদে কেচলান্তি হবে। হয় উয়াকে গ্রাম ছাড়তে হবে, না হলে ওদের এক গড়িয়া করতে হবে। এ কথা শুনে ভীষণ ভেঙে পড়ল মুন্নির মা বাবা। কয়েক মুহূর্তের জন্য বেঁচে থাকার সংজ্ঞা হাতড়ালো তারা। সব দেখে শুনে প্রতিবেশী কমল সনাতনকে বলল, মুন্নিকে কলকাতায় ঝিয়ের কাজে পাঠিয়ে দে, অনেক টাকা রোজগার হবে। তোদের আর জঙ্গলে ঘুরে ঘুরে পাতা কুড়োতে হবে নি। প্রথমে একটু দোনমনো করলেও সনাতন এই প্রস্তাবে রাজি হলো। সে ভাবল, একুল ওকুল দুই বাঁচবে। তাই মুন্নির কলকাতা যাওয়াই ঠিক হলো। ব্যথায় ধুঁকতে থাকা মুন্নির ভাবনায় ঢুকে গেল বাবা মাকে ছেড়ে অনেক অনেক দূর চলে যেতে হবে তাকে। টেপি, কালু, মামুনিদের সাথে বৌডুডু খেলা হবে না।
দিদিমণি মাস্টারমশাইদের সাথে তার রোজ দেখা হবে না আর। এসবই ভাবতে ভাবতে মুন্নি তার তেলচিটে বালিশটাকে একমাত্র আশ্রয় ভেবে জড়িয়ে ধরে। তার চোখ বেয়ে ঝরে পড়ল শহরের সমস্ত মোমবাতি মিছিল থেকে গড়িয়ে পড়া মোম। সনাতন আর চামেলি মুন্নিকে বোঝাতে শুরু করলো। চামেলি মুন্নিকে বলল, জানুস মাই, কালকে একটা লক্ষ্মীর ভার কিনে আনবো, আর লিতই টুকু টুকু করে টাকা জমাবো, আর টুকচেক টাকা জমলেই তোর সঙ্গে দেখা করতে যাব। যে জলটুকু মুন্নি বেঁধে রাখতে পারেনি সেই জল চোখের কোণ থেকে মুছে নিল। তার নীরবতা দিয়েই সে সমস্ত প্রস্তাবে সায় দিল। বসন্তে সদ্য গজিয়ে ওঠা পাতাগুলো মুন্নিকে হাত নেড়ে বিদায় জানালো। বন্ধুদের সাথে, দিদিমণি মাস্টারমশাইদের সাথে দেখা করে এলো সে। তারপর চোখের জলে লক্ষ্মীপুরকে বিদায় জানিয়ে কমলের সাথে কলকাতা রওনা দিল মুন্নি। সনাতন, চামেলি, মুন্নি সকলেই ভেবেছিল কলকাতার বিশাল উঁচু বাড়িগুলোর কোনো একটাতে ঠাঁই হবে তার। দুপুর রাত্রের সাথে সকাল আর সন্ধেবেলাও খেতে পাবে সে। কিন্তু জীবনের খেলাঘরে অন্য কিছু অপেক্ষা করছিল মুন্নির জন্য। কমল মুন্নিকে নিয়ে এলো সোনাগাছির যৌনপল্লীর খুবচি ঘরে। ক্রমাগত কাঁদতে থাকা মুন্নিকে অভিজ্ঞ মাসি পিসিটা বোঝালো, হে মা, শোন, প্রথম প্রথম একটু কষ্ট হবে, ও সবারই হয়, তারপর সব সয়ে যাবে। আর শোন, তোর সাথে আসা ওই লোকটা যা বলল তা যদি সত্যি হয়, সেটা হলে কিন্তু তোকে অনেকেই কাজ দিবে না। মারে, সভ্যতা এখনো যন্ত্রেই আটকে আছে, মনুষ্যত্ব পর্যন্ত পৌঁছয়নি। কয়েক মাসের মধ্যেই মানিয়ে নিল মুন্নি। কানে পলাশ ফুল গুঁজে কচি লতা দিয়ে বানানো কানের দুল পরে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানো মুন্নি এখন ঘুপচি ঘরে বড় আয়নার সামনে সাজগোজ করে। ঠোঁটে লিপস্টিক লাগায়, চোখে কাজল পরে, কপালে টিপ, আবার সত্যিকারের কানের দুলও পরে, আর সাথে রঙিন শাড়ি। শুধু মনে খিলখিল আনন্দের বদলে এক রাস বিষণ্ণতা। মাস 6 কেটে গেল। কত পুরুষের ছোঁয়া পেল মুন্নির শরীর। এই জীবনের সাথে মানিয়ে নেওয়ার সাথে সাথেই মাঝে মাঝে এক অদৃশ্য যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খায়। গলি দিয়ে হেঁটে যাওয়া লোকজন আর চোখে তাকালে মুন্নির বুকের ভেতরটা আগে হাউ হাউ করে উঠত, এখন আর করে না। এই 6 মাসে মুন্নির বাবা মা একবারও আসেনি। মুন্নি ভাবে টাকা এখনো জমেনি বোধ হয়। বাড়িতে দেহ বিকানোর টাকা পাঠাতে ইচ্ছা হয়নি তার। আবার কখনো মনে হয় তার উপার্জনের পথ অসৎ নয়। মুন্নি একটা ফোনও কিনেছে, কিন্তু বাড়ির সাথে কোনোভাবেই যোগাযোগ হয়নি। ঘড়ির দোদুল্যমান কাঁটার মতো দুলতে থাকা জীবনে হঠাৎ একদিন আলো দেখা দিল, ঠিক যেমন মুন্নিদের কুঁড়ে ঘরের ফুটো চাল দিয়ে দিনে সূর্য আর রাতের চাঁদ উকি দেয়। কলকাতার এক নামী কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপক দেবনাথ ভট্টাচার্য অনিচ্ছুক জনজীবন নিয়ে তাঁর তথ্যচিত্র বানানোর কাজে সোনাগাছিতে এলেন। সাক্ষাৎকার নেওয়ার জন্য একসময় তিনি পৌঁছালেন মুন্নির কাছে। অনেক প্রশ্নের পর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার তো মাত্র 14 বছর বয়স, তুমি বড় হয়ে কি হতে চাও? মুন্নি উত্তরে বলে, এখানে থাকলে ভবিষ্যৎ কোন দিকে যাবে তা সকলেই জানে, তবে কোনোদিন বেরিয়ে যেতে পারলে আমি দিদিমণি হতে চাই। তুমি যাবে আমার সঙ্গে আমার বাড়িতে? কেন? আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই। হো হো করে হেসে উঠল মুন্নি। এর আগেও একজন স্বপ্ন পূরণ করবে বলে নিয়ে গিয়ে 5 দিন ধরে ছিঁড়ে খেয়ে আমায় ঘর থেকে বার করে দিয়েছিল। তুমি আমাকে বিশ্বাস করতে পারো? আর কেউ নেই আপনার বাড়িতে? আছে তো, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে। তারা আমায় মেনে নেবে কেন? ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। সেদিন রাতেই দেবনাথবাবুর হাত ধরে লুকিয়ে সোনাগাছি ছাড়ল মুন্নি।
গিয়ে উঠল দেবনাথবাবুর শ্যামবাজারের পৈতৃক বাড়িতে। মুনির দুশ্চিন্তা কাটিয়ে সবাই তাকে সাদরেই বরণ করে নিল। রুমি মাসির বলা কথাটা সভ্যতা এখনও যন্ত্রেই আটকে আছে মুন্নির কাছে মিথ্যে ঠেকল। দেবনাথবাবুর আজ এক ছেলে ও এক মেয়ে। দুদিনের মধ্যেই স্কুলে ভর্তি হলো মুন্নি। তার দেহ বিকানো টাকাগুলো দেবনাথবাবুর সাহায্যে দুস্থদের মধ্যে দান করে দিল সে। রাতের অন্ধকারে পুরুলিয়ায় গিয়ে বাবা মার সাথে দেখা করে সেই রাতেই কলকাতায় ফিরে এলো মুন্নি, যাতে বাবা মার ওপর অত্যাচার না হয়। মুন্নি তার বাবা মাকে জড়িয়ে জমিয়ে রাখা কান্না উগড়ে দিয়েছিল সেই রাতে। সাক্ষী দেবনাথবাবুর চোখও অচিরেই বাঁধ ভেঙেছিল। অনেকগুলো বছর পেরিয়ে মুন্নি এখন ইংরেজি সাহিত্যে পিএইচডি। প্রথম সারির পত্রিকায় নিয়মিত তার জার্নাল ও কবিতা প্রকাশিত হয়। বিভিন্ন কলেজের সেমিনারে মুন্নি এখন প্রধান বক্তা। দেবনাথবাবু, তার স্ত্রী ও ছেলে কোনো দিন মুন্নিকে বুঝতেই দেয়নি সে এই বাড়ির মেয়ে নয়। বাবা মাও মাঝে মাঝে এখানে আসে, কিছুদিন থেকে তারপর আবার লক্ষ্মীপুরে ফিরে যায়। মুন্নি ধীরে ধীরে ভুলে যাচ্ছে তার সেই দুর্বিষহ অধ্যায়। মেন গেটটা খোলাই ছিল। এসব ভাবতে ভাবতেই পিয়ন এসে ডাক দিল, ময়না হেমব্রম, চিঠি আছে। মুন্নি দরজার বাইরে এলো। পিয়ন তার হাতে একটা চিঠি গুঁজে দিয়ে চলে গেল। মুন্নি ঘরের ভেতর এসে খামটা খুলে দেখল এ খাম ইচ্ছে পূরণের। তার শান্ত চোখ বেয়ে গড়িয়ে পড়ল গভীর জলের ধারা। মুন্নি স্কটিশ চার্চ কলেজে ইংরেজি সাহিত্যে অধ্যাপনার সুযোগ পেয়েছে। এই চিঠি তারই নিয়োগপত্র। আজ মুন্নির শিক্ষক জীবনের প্রথম দিন, স্বপ্নের বাস্তবায়িত হওয়ার দিন। মুন্নির আজ খুব মনে পড়ছে ছেলেবেলার কথা, বুলু, ভুলু, টুনি, পুঁটিদের সাথে খেলার দিনগুলো, দিদিমণি, মাস্টারমশাইদের ভালোবাসা, বাবা মার সাথে পাতা কুড়োতে যাওয়া। আর মনে পড়ছে দুর্বিষহ দিনগুলো। আর দেবনাথবাবু, যাকে ছাড়া এই দিন, এই উজ্জ্বল মুহূর্ত অসম্ভবের পাতাতেই থেকে যেত। তার জীবনের সুরকার দেবনাথবাবু ও তার স্ত্রী, অর্থাৎ তার আরেক বাবা মাকে প্রণাম করে ভাইকে টাটা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল মুন্নি। শ্যামবাজার থেকে ট্রাম ধরে হেঁদুয়ায় পৌঁছে কলেজের পথে পা বাড়ালো ময়না হেমব্রম। প্রথম ক্লাস নিতে ক্লাসরুমে ঢুকলো মুন্নি। প্রথম বর্ষের ক্লাস তখন ছাত্রের উপস্থিতিতে গম গম করছে। ভর্তি ক্লাসরুমের দিকে তাকিয়ে সে দেখতে পেল সনাতন চামেলি, তার বাবা মা সামনের বেঞ্চে বসে হাসছে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে জল। আর সেই কমল লাস্ট বেঞ্চে বসে কালো কাপড়ে মুখ ঢেকেছে। এতক্ষণ শুনছিলেন প্রাণেশ ভট্টাচার্যের লেখা মুন্নির বসন্ত। এই আয়োজন সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে পারেন। আমাদের পরবর্তী কাজগুলোর সাথে থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।